বিগত বেশ কয়েকদিন ধরে সো কল্ড ভোট কুশলী প্রশান্ত কিশোর তিনি আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে এবং বিশেষ করে বাংলার ফলাফল নিয়ে বেশ কিছু কথা বলছেন এবং সেই সব জায়গায় প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে যে তিনি বিজেপিকে এগিয়ে রাখছেন। কখনো বলছেন বিজেপি সারপ্রাইজিং ফল করবেন, এক নম্বর দল হবে, বিজেপির ফল চমকে দেবে, তৃণমূল কংগ্রেস কিছুই করতে পারবে না, সন্দেশখালির জন্য ভরাডুবি হবে। এই যে কথাগুলো তিনি বলছেন তাতে আপাতভাবে প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে হ্যাঁ, তিনি একজন ভোট কুশলী, তিনি পলিটিক্যাল অ্যানালিস্ট, সেই জায়গা থেকে বলছেন। কিন্তু যেভাবে তিনি পরের পর একই কথা বলে যাচ্ছেন এবং বারবার একটা কোথাও গিয়ে পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করছেন, সেইখান থেকেই সন্দেহ জাগছে প্রশান্ত কিশোরের আসল উদ্দেশ্যটা কি। প্রশান্ত কিশোর সত্যিই কি বাংলার যে পলিটিক্যাল জায়গাটা রয়েছে সেটা অ্যানালিসিস করে সত্যিটা মানুষের কাছে নিয়ে আসার চেষ্টা করছেন, নাকি এর পিছনে তার একটা অন্য উদ্দেশ্য রয়েছে? এবং সেই ভয়ঙ্কর উদ্দেশ্যটা হচ্ছে 2021-এ তিনি যেরকম একটা আনপ্রেডিক্টেবল খেলা ঠিক গণনার দিন করিয়ে দিয়েছিলেন এবং ভোট প্রচারটাকে অন্য অ্যাঙ্গেলে নিয়ে গিয়ে পুরো খেলাটাকে এমনভাবে করেছিলেন যাতে বাঙালির কপালে 3 অক্ষরের ওই শব্দটা লেখা আছে বলে প্রমাণিত হয়ে গেছিল। বিহারি বাইরে থেকে এসেছিলেন, বহিরাগত, কোটি কোটি টাকা নিয়ে চলে গিয়েছিলেন এবং বাংলাকে অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছিলেন। তার 1 নম্বর কারিগর হচ্ছেন এই প্রশান্ত কিশোর। আর সেই প্রশান্ত কিশোর দিনের পর দিন এখানে বলছেন তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হবে। যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একদা তার সংস্থা আইপ্যাক, যার 2026 অবধি সম্পর্ক রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি এই তৃণমূলের মাধ্যমে ব্যবসা করছেন। গোয়া, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, এতগুলো ব্যবসার পকেট রয়েছে, এত টাকা পান, আর সেই দলটা বলছেন রাজনৈতিক ভবিষ্যৎ নেই, এখানে ডুবে যাবে, জলাঞ্জলি হবে। আসল উদ্দেশ্যটা কি সেটাই খুঁজে বার করার চেষ্টা করছি এবং সেইটা করতে গিয়ে 5টা যে ভয়ঙ্কর কারণ উঠে আসছে তাতে কিন্তু চমকে উঠতে হবে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 2019-এর যে লোকসভা নির্বাচনের ফলাফল হয়েছিল সেই ফলাফলে চমকে গিয়েছিল রাজ্যবাসী এবং অবস্থা এতখানি সঙ্গীন হয়ে উঠেছিল যে স্বয়ং তৃণমূল নেত্রী 4 দিন ঘরে খিল এঁটে বসেছিলেন। কি করবেন, কোথায় যাবেন, কি বলবেন, কিচ্ছু ভেবে পাচ্ছিলেন না। পায়ের তলা থেকে মাটিটা টলে গিয়েছিল, রাজনৈতিক জমিটায় ভূমিকম্প হয়ে গিয়েছিল। তারপর 4 দিন বাদে তিনি বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, দলীয় কর্মীদের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু সেই জোশটা যেন কোথাও চলে গিয়েছিল। আর তারপরই বঙ্গ রাজনীতিতে আবির্ভূত হন এই প্রশান্ত কিশোর এবং তার হাত ধরে আইপ্যাক। এবং প্রশান্ত কিশোর আসার সময় যেটা শোনা গিয়েছিল যে তার সঙ্গে নাকি 450 না 500 কোটি টাকার ডিল হয়েছে শাসক দলের। এত টাকা রাজনীতিতে ঢুকছে এবং যে লোকটা এত টাকা নিচ্ছে তার মূল উদ্দেশ্যটা কি, কিছুদিন বাদেই সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল। এবং 2021-এর নির্বাচনে যে গণনার দিন ভয়ঙ্কর খেলা হয়ে গিয়েছিল, যার জন্য সমস্ত যে প্রেডিকশন ছিল, যেটা বাস্তব রেজাল্ট হতো, তার সমস্তটা তছনছ হয়ে গিয়েছিল, তার পিছনে এর মস্তিষ্ক আছে বলে অনেকেই মনে করেন। সেই প্রশান্ত কিশোর এখন বিজেপিকে এগিয়ে রাখছেন। তার উদ্দেশ্যটা কি, কেন তাকে বিশ্বাস করা যাচ্ছে না, এক এক করে 5টা পয়েন্টে আসবো এবং নিশ্চিতভাবে সেখানে চমকে ওঠার মতো উপাদান থাকছে। আচ্ছা, প্রথমেই যেটা সন্দেহ জাগাচ্ছে সেটা হচ্ছে 2021-এ প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে যে খেলা ঘুরিয়েছিলেন তার 2টো জায়গা শোনা যায়। নাম্বার 1 জায়গাটা হচ্ছে এই দিদিকে বলো বা এই ধরনের প্রোগ্রাম করা, যেখানে সাধারণ মানুষের কাছে একটা বার্তা দেওয়া হয়েছিল যে আপনি ফোন করে আপনার যে ব্যক্তিগত সমস্যা আছে, সেটা জলের সমস্যা হতে পারে, কাজের সমস্যা, যাই হোক, সেটা সরাসরি আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীকে বলতে পারবেন। পরবর্তীকালে প্রশান্ত কিশোর স্বীকার করে নেন যে এইটা ছিল আদতে ভাঁওতা, কোনো রকম কোনো পরিষেবার ব্যাপার নেই, যেগুলো ছোটোখাটো মানে এমনিই হয়ে যায়, সেই রকম 2-1টা পরিষেবা দিয়ে দেওয়া হবে। বাকি কোন মানুষের কি সমস্যা আছে, কোন এলাকায় কি সমস্যা আছে, সেই ডেটাটা কালেক্ট করা আর সেই অনুযায়ী সেই এলাকায় প্রচারের ঘুঁটিটা সাজানো, এইটা ছিল 1 নম্বর চাল, যেটা নিজে পরে তিনি স্বীকার করে নিয়েছেন। 2 নম্বর, মানুষের সঙ্গে যাদের ভোটে এরা জনপ্রতিনিধি নির্বাচিত হন, সেই জন্য এদের সঙ্গে দূরত্বটা বেড়ে গিয়েছিল। সেই দূরত্বটা কমানোর জন্য জোর করে নেতা মন্ত্রীদের লোকের বাড়িতে, কর্মীদের বাড়িতে থাকার ব্যবস্থা করেছিলেন, যেটাও ভাঁওতাবাজি। এবং 3 নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রতিশ্রুতি,
যেখানে 500 টাকা করে দেওয়া হবে, এবং যেটা নিয়ে এখনও তৃণমূল কংগ্রেস প্রচার করে যাচ্ছে। 500 থেকে 1000 করা হয়েছে, 1000 থেকে 1200 করা হয়েছে, এইটা নাকি বাংলার মহিলাদের প্রচণ্ড উন্নয়ন হচ্ছে। সেই প্রশান্ত কিশোর নিজের রাজ্য বিহারে গিয়ে বলছে, আপনাদের যখন রাজনৈতিক নেতারা 500 টাকা 1000 টাকা দিয়ে ভোটটা কিনতে আসে, তখন একটা কথা মাথায় রাখবেন, তারা আপনাদের 3 অক্ষরের ওইটা বানাচ্ছে। তার কারণ তারা ওই টাকাটা যে ইনভেস্ট করছে সেটা তো আপনারই টাকা, সেটা আপনাকে যখন 500 টাকা 1000 টাকা দিয়ে তাদেরকে ভোট কিনতে হচ্ছে, এবার চিন্তা করুন ভোটটা জেতার পর সেই টাকাটা রিকভার করার জন্য এরা কত বড় দুর্নীতি করবে। বিহারের মানুষ নিজের রাজ্যের মানুষকে গিয়ে এই কথাটা বোঝাচ্ছেন, আর বাংলার মানুষকে সেই জিনিসটা দিয়েই কিন্তু মুরগি বানিয়ে চলে গেছেন। তাহলে যে লোকটা ভোট কুশলী, ভোট রাজনীতির নামে শুধুমাত্র ভাঁওতাবাজি বিক্রি করে এবং মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে একটা জাদুময় জগতের মধ্যে নিয়ে চলে যায়, যেখানে তাদের ভাবনা চিন্তা লোপ পেয়ে যায়, যেটা ঠিক নয় সেটাকে ভার্চুয়ালি দেখাবার চেষ্টা করে, সেই লোকটা এত স্ট্রেট ফরওয়ার্ড হয়ে হঠাৎ করে বিজেপির গুণগান করছে। এবং বিজেপি শুধু গুণগান করা নয়, যে দলটাকে এইসব ভাঁওতাবাজি করে জিতিয়েছে সেই দলটার এগেনস্টে কথা বলছে, তাহলে এই লোকটাকে কি সম্পূর্ণরূপে বিশ্বাস করা যায়? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে বারবার বাংলা নিয়ে প্রেডিকশন করছেন, বাংলায় উত্তরবঙ্গে এই ফলাফল হবে, বাংলায় দক্ষিণবঙ্গে এই ফলাফল হবে, কলকাতাতে এই হবে, বিজেপি সব থেকে ভালো দল হবে, 1 নম্বর দল হবে, সারপ্রাইজিং হবে। আচ্ছা, আমি যতদূর জানি এই লোকটা পশ্চিমবঙ্গের এখান থেকে যাওয়ার পর বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেসকে স্প্রেড করার চেষ্টা করেছিল, গিয়ে দেখেছে গোল্লা, কিচ্ছু হবে না, কোনো ব্র্যান্ড ভ্যালু নেই, বাংলার মানুষকে মুরগিটা করা গেছে কিন্তু ভারতবর্ষের মানুষকে মুরগিটা করা যাচ্ছে না। তারপরই এই সব ছেড়ে ছুড়ে দিয়ে সে চলে গেছে বিহারে, গেছে, আমার তাতে কোনো আপত্তি নেই। এবং সেখানে গিয়ে যেটা করেছে, জনসুরজ যাত্রা, একটা নতুন রাজনৈতিক দল খোলার পরিকল্পনা হিসেবে গোটা বিহারে যাত্রা করছে। বাংলাতে কদিন এসেছে, বাংলার মাটিকে কতখানি চিনেছে। 2021 থেকে 2024 বাংলার ইকুয়েশন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন সেটা সংবাদ মাধ্যমে কিছু কিছু এসেছে, আমাদের মতো ইউটিউবাররা কিছু কিছু সামনে নিয়ে এসেছে, সেই সব শুনে বাংলা সম্বন্ধে একটা বেসিক আইডিয়া করা যায়। কিন্তু এই লোকটা তো বিহারের বাইরে বেরোয়নি, তাহলে বিহারের মাটিতে বসে বাংলা নিয়ে কোথায় মালদায় কি ফলাফল হবে, কি করে 1 নম্বর হয়ে যাবে, এই যে কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কেন, কিভাবে? এটা জাস্ট একটা স্পেকুলেশন ছড়িয়ে দেওয়া। ওর কি কোনো গ্রাউন্ড লেভেল কাজ হয়েছে এখানে? প্রশান্ত কিশোর এসে পশ্চিমবঙ্গে কোনো গ্রাউন্ড লেভেল কাজ করেছে? করেনি তো। শুধু বিহারে বসে থেকে কি করে বাংলার এত কিছু হাওয়া বুঝে গেল? 2021 আর 2024 কি এক? আর তাই 2021 দিয়ে বিহারে বসে যে লোকটা 2024-এ বাংলা নিয়ে একটা প্রেডিকশন করার চেষ্টা করছে, তার উদ্দেশ্য নিয়ে তো প্রশ্ন জাগবেই বস। আর সেটাই কিন্তু প্রশান্ত কিশোর। যদি একবার আধবার কোনো ইন্টারভিউ বলতেন ঠিক আছে, পরপর ইন্টারভিউ বাংলা নিয়ে স্পেসিফিক্যালি উত্তর দিয়ে যাচ্ছেন, স্পেসিফিক্যালি সেখানে নেই জল্পনা বাড়ি দিচ্ছেন, সন্দেহটা তো বাড়ছে কোন খেলা খেলতে চাইছেন। 3 নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আবারও বলছি, যে বাংলা নিয়ে কি কোনো স্পেসিফিক তিনি সমীক্ষা করেছেন, কোনো ডেটা নিয়ে কাজ করেছেন? নির্বাচনে 7টা দিন ইম্পর্টেন্ট, 7টা দিনের মধ্যে একটা কনস্টিটিউশনসির পুরোপুরি হাওয়া চেঞ্জ হয়ে যায়, প্রার্থী নিয়ে অনেক কিছু জিনিস হয়ে যায়। আমি দলকে সাপোর্ট করি, কিন্তু এমন একটা প্রার্থী দিয়েছে, সেই প্রার্থীটা অত্যাচারী, করাপ্টেড, মানুষ খেপে গেল, তাকে ভোট দিল না। না লোকাল লেভেলে নয়, লোকসভা নির্বাচনের মতো বড় নির্বাচনেও এরকম ঘটনা ঘটেছে। তারপর কোনো স্পেসিফিক ইস্যু হয়ে যায়, সেই ইস্যুটা নিয়ে হাওয়া ঘুরে যায়, সেই সমস্ত কিছু, কোনো কিছুর কিন্তু সমীক্ষা প্রশান্ত কিশোর বা তার কোনো সংস্থা করেছে বলে আমাদের জানা নেই। তারপরেও এই লোকটা এই ধরনের হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথা কেন বলে যাচ্ছে? আমার দুটো মূল কারণ মনে হয়েছে। 1 নম্বর যেটা কারণ, যেটা 4 নম্বর পয়েন্টে আসবো, সেটা হচ্ছে বিজেপির আত্মতুষ্টি বাড়িয়ে দেওয়া। দেখুন, পশ্চিমবঙ্গে একটা জিনিস মানতে হবে, পশ্চিমবঙ্গে ভোট হয় না, পশ্চিমবঙ্গে ভোট করাতে হয়। পশ্চিমবঙ্গে ভোটের যেদিনকে হবে তার 2 দিন আগে থেকে শুরু করে ভোটের দিন, এবং গণনার 2 দিন আগে থেকে শুরু করে গণনার দিন এবং গণনার পরবর্তী পরিস্থিতি, অনেক কিছু ডিপেন্ড করে। এখন এই জায়গায় সাংগঠনিকভাবে যদি আত্মতুষ্টি এসে যায়, ধরুন আপনি একটা ফুটবল ম্যাচ খেলতে নামছেন, তার আগেই আপনাকে হাওয়া দিয়ে দেওয়া হচ্ছে, আরে আপনি এই ম্যাচটা কী খেলবেন, 90 মিনিটের ম্যাচ 100 গোলে জিতবেন। আপনার মনে একটা হাওয়া চলে আসবে, আপনি কিন্তু একটু গা ছাড়া দিয়ে খেলতে নামবেন। আর ওই গা ছাড়া দিয়ে খেলতে নামার মাঝখানেই ছোট দল একটা ফট করে গোল করে দিল, তারপর ডিফেন্সের সামনে 7-8 জনকে দাঁড় করিয়ে দিল, আপনি আর গোলটা শোধ করতে পারলেন না, ব্যাস খেলা শেষ। ভালো দল হয়েও কিন্তু হেরে যেতে হবে, ভালো অবস্থায় থাকা অবস্থাতেও হেরে যেতে হবে। এই হাওয়াটা খুব খারাপ।
এখন যখনই বারবার বাংলা নিয়ে এ ধরনের স্পেকুলেশন ছড়িয়ে দিচ্ছেন, দু জায়গায় এর ইম্প্যাক্ট হবে। একটা হচ্ছে যে কেন্দ্রীয় বিজেপি, যারা জানেন যে পশ্চিমবঙ্গে গিয়ে যদি নরেন্দ্র মোদী, অমিত শাহরা সভা করেন, সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব নজর দেন, যেটা তারা সর্বভারতীয় ক্ষেত্রে করেন, সেই জায়গা থেকে বাংলায় ফলাফল ভালো হবেই। অর্থাৎ দেখুন, অনেক সময় কর্মীরা ঠিকভাবে কাজ করতে পারছেন না, অনেক কিছু থাকে, সেগুলো কিন্তু পর্যালোচনা করার দরকার আছে। কিন্তু যদি এই আত্মতুষ্টিটা তাদের মধ্যে ঢুকে যায়, আরে বাংলা থেকে তো এবার ভালো ফলাফল হচ্ছে, তাহলে বাংলা থেকে তারা হয়তো কম নজর দিতে পারেন। আর সেই ফাঁকে কিন্তু এখানে যারা প্রধান বিরোধী রয়েছেন, অর্থাৎ এই রাজ্যের শাসক দল, তারা খেলাটা খেলতে পারে। অন্যদিকে এই রাজ্য বিজেপি যারা রয়েছেন, অর্থাৎ এখানকার যারা কর্মী, যারা সমর্থক, তারা কিন্তু প্রভাবিত হবেন, এমনকি ভোটাররাও প্রভাবিত হবেন। আরে দূর, এই তো বিজেপি জিতছেই, আমার দল তো জিতছে, আবার কষ্ট করে রোদে গিয়ে ভোট দেবো কেন, ও তো এমনিই জিতবে, ভোটটা কম পড়বে। কর্মীরা ভাববেন, আরে জিতে গেছি, একটা গা ছাড়া ভাব আসবে, আর সেই ফাঁকে কিন্তু খেলা হয়ে যাবে। সেই রকম কোনো চেষ্টা চলছে না তো। সেই জন্য বিজেপির আত্মতুষ্টি বাড়াবার জন্য ওভার কনফিডেন্স, এবং সেই ওভার কনফিডেন্সে যখন তারা আর সেইভাবে ময়দানে নামবেন না, তখন ভোটটা করিয়ে নেওয়া হবে। সেই রকম কোনো প্ল্যান ছকছে না তো। একটাই কারণে প্রশ্নটা উঠছে, এর আগের যে ইন্টেনশনগুলো ছিল, 2021-এর যে ইন্টেনশন, নিজে পরবর্তীকালে ব্যাখ্যা করেছেন, হয়তো সরাসরি সেই বিষয়ে বলেননি, কিন্তু যখন বিষয়গুলোকে ব্যাখ্যা করতে গেছেন, সেখান থেকে কিন্তু তার ইন্টেনশনটা ক্লিয়ার হয়ে গেছে। তাই এবারেও এই কথা যখন বারবার বলছেন, সন্দেহ জাগছে, ভীষণ সন্দেহ জাগছে। 2 নম্বর আর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে দেখুন, বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় ইঙ্গিত এসছে সত্যি এই রাজ্যে এবারে বিজেপির ভালো ফলাফল করা উচিত, কিন্তু আবারও শেষ পর্যন্ত কর্মীরা কতখানি করতে পারবেন, এবং সেই জায়গা থেকে কীভাবে প্রচার হবে, কিভাবে প্রার্থীরা কাজ করবেন, জনসংযোগ কতখানি হবে, অনেক কিছু ফ্যাক্টর কিন্তু এখানে ডিপেন্ড করছে। প্লাস নেতারা, তারা কিভাবে স্ট্র্যাটেজি সাজাবেন, কিভাবে শাসক দলের যে একটা বারবার অভিযোগ ওঠে যে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না, সেই জায়গাটা আটকাবেন, নিজেদের যারা ভোটার রয়েছেন তাদেরকে বুথে নিয়ে যাবেন, অনেক কিছু জায়গা রয়েছে। কিন্তু যখনই বারবার এইভাবে খোঁচা দিচ্ছেন, তখন কোথাও গিয়ে যে দলটার সঙ্গে তার 2026 অব্দি সোকল্ড একটা চুক্তি হয়েছিল বলে শোনা যায়, যে 2021 জিতিয়েছে, 2026-এও জেতাবে, সেই অনুযায়ী ছকটা সাজানো হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্যে তাকে করতে হবে। এই যে জায়গাটা, সেই ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিচ্ছে, সেই ভুলের জায়গাগুলো ধরিয়ে দিচ্ছে। এবং শুধু ভুলের জায়গা আমি বলবো না, যেখানে যেখানে বিজেপির পজিটিভ জায়গাটা আছে, যেটা এড়িয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে হাইলাইট করিয়ে দিচ্ছে। একটা একটা কোথাও রোগ চাপানোর চেষ্টা চলছে, যে দেখো তোমাদেরকে ডাউন করছি, এবার তোমরা তোমরা সেই জায়গাটাই করো। তোমরা তো সব বড় বড় স্কিলফুল ভোট ম্যানেজার, যারা ভোটের দিন খেলা করতে পারো, যারা গণনার দিন খেলা করতে পারো। ইনফ্যাক্ট 2021-এর গণনাটা যেভাবে হয়েছিল, তার মডিফাইড ভার্সানটা দেখিয়ে দাও। যারা ওখানে গণনা কর্মী হিসেবে থাকবে, তাদের পরিচয়, সেটা নিয়ে যে সন্দেহের জায়গাটা আছে, সেই জায়গাটা ধরে ফেলেছে। এবার ওখানে অন্য রকম কিছু করো, সেই জায়গাগুলো ইঙ্গিত দেওয়ার জন্যই কি এই কথাগুলো বারবার বলছেন? এই লোকটার ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন জাগছে। প্রথম একবার বললো, দুবার বললো, তখনও মানা যাচ্ছিল যে পলিটিক্যাল অ্যানালিসিসের জায়গা থেকে বলছেন। কিন্তু বারবার যেভাবে হাইপটা ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং এবং যেভাবে তাকে শাসক দল আবার আক্রমণ করতে শুরু করেছে, বলছে বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে, সেই জায়গায় সন্দেহটা দানা বাঁধছে। কেন জানেন? কেননা এই রাজ্যের এক হুব্বা নেতা, মনে আছে সেই ভোরবেলা গিয়ে রাহুল গান্ধীর পা ধরে বৈঠক করতে গিয়েছিল? সেই বৈঠকে যখন দিল্লি উড়ে যাচ্ছে, তখন কিন্তু এই সঙ্গী ছিলেন এই প্রশান্ত কিশোর। যখনই গাড্ডায় পড়েছে, ডাকা হয়েছে, সেই হুব্বা নেতার সঙ্গে খুব ভালো সম্পর্ক। যদি তার এত কিছুই প্রবলেম হয়, তিনি তো তার সঙ্গে এত ব্যক্তিগত ভালো সম্পর্ক, সেই জায়গা থেকেই বলতে পারেন। সেখানে কিছু বলছেন না, নাকি সেইখান থেকেই ছকটা ক্রিয়েট করা হয়েছে? প্রশ্ন কিন্তু জাগছে। তাই প্রশান্ত কিশোর যে ভবিষ্যৎবাণী করছেন, সেইটা নিয়ে গা ভাসিয়ে যদি দিতে চান, যারা বিরোধী মনোভাবাপন্ন, যারা চাইছেন এই রাজ্যে এবারে শাসক দলকে সবক শেখাতে, তারা কিন্তু সাবধান হন। অন্তত সেরকমই ইঙ্গিত দিল্লির রাজনৈতিক মহল থেকে কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর আপনারা কি বলবেন প্রশান্ত কিশোরের এই সব কাণ্ড কারখানা নিয়ে? সত্যিই কি বিশ্বাস করা যায় লোকটাকে, নাকি বাংলার জন্য নতুন কোনো জাল রচনা চলছে তার মাথায়? কোনো এক হুব্বা নেতার সঙ্গে বৈঠকের ফলেই এগুলো পুরো স্ক্রিপ্টে রয়েতে আসছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।